আজকের বিষয় দ্বাদশ শ্রেণীর অর্থনৈতিক ভূগোলের তৃতীয় অধ্যায় 7 নম্বর পর্ব লৌহ ইস্পাত শিল্প। দেখো, লৌহ ইস্পাত শিল্পের পরিবর্তনশীল অবস্থান, দ্য চেঞ্জিং লোকেশন অফ আয়রন অ্যান্ড স্টিল কোম্পানির বা ইন্ডাস্ট্রি। লৌহ ইস্পাত মূলত কাঁচামাল নির্ভর শিল্প, কেননা পিগ আয়রন, ইস্পাত প্রভৃতি প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় যা কিছু কাঁচামাল আছে তারা সবাই ভার হ্রাসমানকারী শ্রেণীর, কিন্তু যে লোহার ভাঙা টুকরো বা স্ক্র্যাপ লোহা সেগুলো কিন্তু ভার হ্রাসমানকারী শ্রেণীর মধ্যে পড়ে না। তবে লৌহ ইস্পাত শিল্পে ব্যবহৃত প্রযুক্তির পরিবর্তনের সাথে সাথে এবং উৎপাদনের ব্যয়কে যথাসম্ভবভাবে কমিয়ে আনার জন্য এই শিল্পের যে ভর কেন্দ্র বা সেন্টার অফ গ্র্যাভিটি বিভিন্ন সময় পরিবর্তিত হয়েছে। সেগুলো কি কি? এক হলো কনভেনশনাল লোকেশন, অর্থাৎ চিরাচরিত অবস্থান। কি বলছে দেখো, চারকোল বেসড লোকেশন, অর্থাৎ কাঠ কয়লা নির্ভর অবস্থান। এক্ষেত্রে দেখো কি বলছে, লৌহ ইস্পাত শিল্পের ক্ষেত্রে দেখা যায় যে প্রাথমিক পর্বে যখন জ্বালানি হিসাবে এই শিল্পে কয়লার পরিবর্তে কাঠ কয়লা ব্যবহার করা হতো, তখন লৌহ ইস্পাত শিল্প ছিল মূলত বনাঞ্চলের কাছাকাছি, এবং যেহেতু এখানে দেখা যেত যে 1 টন ইস্পাত উৎপাদন করতে তখন 8 টন কাঠ কয়লা প্রয়োজন হতো। আচ্ছা, কাঠ কয়লা কিন্তু গাছ আর কয়লা এরকম কিছু ভেবো না। কাঠ কয়লা হচ্ছে যখন গাছের কাঠগুলোকে জ্বালানো হচ্ছে, মানে হাফ বার্ন করা হয়, পুরোপুরি নয়, হাফ বার্ন করলে যে একটা কালো কালো অংশ, মানে কালো কালো ছাই এবং কিছুটা কাঠ থেকে যাচ্ছে, এরকম যে অংশটাকে বলা হতো কাঠ কয়লা। ঠিক আছে, তার মানে 1 টন ইস্পাত প্রস্তুত করতে তখন লাগছে 8 টন কাঠ কয়লা। ফলত কাঠ কয়লার আকর্ষণ অন্যান্য কাঁচামালের তুলনায় তখন ছিল বেশি। তাই লৌহ ইস্পাত শিল্পকে তখন লাভজনক করতে অল্প খরচে প্রচুর কাঠ কয়লা পাওয়ার জন্য একমাত্র উপায় কি ছিল? অরণ্যের কাছাকাছি থাকতে হবে। তাই ব্রিটেনে দেখা যায় যে ডিন অরণ্য, ফরেস্ট অফ ডিন, তারপরে কি ওয়েল্ড বনভূমি, এই সমস্ত অঞ্চল প্রভৃতি জায়গায় একসময় প্রচুর পরিমাণে লৌহ ইস্পাত শিল্প কারখানা গড়ে উঠেছিল। ঠিক আছে, এবার দেখো চলে আসি কয়লা নির্ভর অবস্থান। তাহলে প্রথমটা ছিল কাঠ কয়লা নির্ভর, তারপরে আসছে কয়লা নির্ভর অবস্থানে। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে লৌহ ইস্পাত শিল্পে কাঠ কয়লার পরিবর্তে যখন জ্বালানি হিসাবে কয়লার ব্যবহার শুরু হয়, সেই প্রযুক্তিগত সন্ধিক্ষণে আলোচ্য শিল্পে বনভূমি থেকে কয়লা খনির দিকে প্রথম অবস্থানগত পরিবর্তন বা স্থানান্তর আরম্ভ হয়। ফলত কি হচ্ছে, কয়লা খনিকে কেন্দ্র করে তখনকার সময় লৌহ ইস্পাত শিল্পগুলো স্থাপিত হতে শুরু করে। যেমন দেখা যায় জার্মানির রুর, ব্রিটেনের সোয়ানসি প্রভৃতি, এরা সবাই কিন্তু কয়লা কেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। এখানে উল্লেখ করা যেতে পারে যে প্রযুক্তির উন্নতির জন্যই তখনকার দিনে 8 টন কাঠ কয়লার পরিবর্তে মাত্র 5 টনের কাছাকাছি কয়লা ইউজ করে আমরা পাচ্ছি তখন 1 টন ইস্পাত। ঠিক আছে, তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে এক্ষেত্রে কয়লামুখী হয়ে যাচ্ছে এই লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রগুলো। এবার দেখি কি বলছে, চলে আসছি আয়রন ওরে বেসড লোকেশন, অর্থাৎ যেখানে আকরিক লৌহ বেশি পাওয়া যাবে সেইখানে লৌহ ইস্পাত শিল্পের কারখানাটা গড়ে উঠবে। কেননা পরবর্তীকালে দেখা যাচ্ছে আরও বেশি কারিগরি উন্নতি হয়েছে, যার ফলে 3 টন কয়লা বা 2 টন কোক কয়লায় 2 টন আকরিক লোহা যেই পরিশোধন করা হলো, অমনি 1 টন ইস্পাত তৈরি করা যাচ্ছে। তার মানে পরিমাণটা তখন কমে আসছে, বোঝা যাচ্ছে। তাহলে লাভের অঙ্ক বিচার করলে দেখা যাচ্ছে যে কয়লা নির্ভর অবস্থানের তুলনায় এখন আকরিক লোহা কেন্দ্রিক অবস্থানটা বেশি আকর্ষণীয় হচ্ছে। যেমন ভারতের রাউরকেল্লা, ভিলাই, ফ্রান্সের মেইজ, ন্যান্সি, এই সব জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে আকরিক লোহার উপর নির্ভর করে লৌহ ইস্পাত শিল্পের কারখানাগুলো স্থাপিত হচ্ছে। নেক্সট চলে আসি আমরা
ইন্টারমিডিয়েট লোকেশন বিটুইন কোল অ্যান্ড আয়রন ওরে, অর্থাৎ যেখানে কয়লা আর আকরিক লোহা দুটোই পাওয়া যাবে এমন একটা মিডিল লোকেশনে তৈরি করো লৌহ ইস্পাত শিল্পের কারখানা। যেহেতু এখানে দুটোই লাগবে, আগেরটাতেই দেখলাম যে এখানে কয়লাও লাগছে, কোক কয়লা, আবার তার সাথে লাগছে আকরিক লোহা, তাহলে এই দুটো পাওয়া যাবে এমন একটা জায়গাতে করলে তো ভালো হয়। যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের শিকাগো, ডুলুথ, ডেট্রয়েট, এই সব কিছুই হলো হ্রদ অঞ্চলের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, যা কিনা কয়লা এবং আকরিক লোহার উৎসের মাঝামাঝি গড়ে উঠেছে। এবার চলে আসি, দেখো বাজার আর কাঁচামাল তার মিডিলে অবস্থিত হচ্ছে লৌহ ইস্পাত শিল্প। আচ্ছা, মনে রাখতে হবে আমি যে 1 2 3 4 5টা করে যে পয়েন্ট বললাম, মানে 5 নম্বর অবধি, সেই 5টা পয়েন্টই কিন্তু পরপর সবই চিরাচরিত অবস্থান অনুযায়ী লৌহ ইস্পাত শিল্পের কারখানার লোকেশনটা আমি বলছি, ঠিক আছে? দেখো এক্ষেত্রে বলছে বাজারের কথা এবং কাঁচামালের কথা কিন্তু অধ্যাপক ওয়েবার বলেছেন। হ্যাঁ, সেখানে দেখা গেছে যে সামগ্রিক পরিবহন যেখানে কম হবে সেখানেই শিল্পটা গড়ে উঠবে। যেমন আমাদের ভারতের জামশেদপুরে জাতীয় এরকম ইন্টারমিডিয়েট লোকেশন দেখতে পাওয়া যায়। ইন্টারমিডিয়েট মানে মধ্যবর্তী। এবার দেখো সমসাময়িক অবস্থানগত পরিবর্তন। এখন যেটা অনুযায়ী মেনলি মানে বর্তমান যে ট্রেন্ড চলছে সেটার কথা বলা হচ্ছে। এখন দেখা যায় যে স্ক্র্যাপ লোহা যেখানে পাওয়া যাবে বা লৌহ ছাট নির্ভর অবস্থানটা খেয়াল করা যাচ্ছে। কি বলছে, যেখানে লোহা ভাঙা টিনা ভাঙা যে কথাগুলো বলে রাস্তায় যেতে যেতে, তার মানেটা কি, যেখানে লোহা ভাঙা টিনা ভাঙা এই জিনিসগুলো পাওয়া যাবে বেশি, সেইখানেই লৌহ ইস্পাত শিল্পটা গড়ে উঠবে। কেননা এই লোহা ভাঙাটা বা টুকরোগুলো বেশি পরিমাণে কাঁচামাল হিসাবে লাগে। স্ক্র্যাপ বা ব্যবহৃত লোহার টুকরো পুনরায় আবার ব্যবহার করার সুবিধা রয়েছে, কেননা এই ক্ষেত্রে লোহার মধ্যে ধাতুমলের পরিমাণটা অত্যন্ত কম থাকে। আর প্রথমবার উৎপাদনের সময় দেখা যায় যে এই লোহা যখন পরিশোধন করা হয় তখন ভার হ্রাস মানে যে চরিত্রটা, তাতে লোহা প্রায় বিশুদ্ধ অবস্থায় উন্নত হয়। তার জন্য দেখা যায় যে লৌহ ছাট নির্ভর ইস্পাত শিল্প বাজারে কাছাকাছি গড়ে উঠছে। যার ফলে দেখা যাচ্ছে যে লোহার টুকরো বা স্ক্র্যাপ জোগাড় করা সহজ হচ্ছে। যেমন আমেরিকার শিকাগোতে, জাপানের সাকাইতে আর ভারতের ভিলাই বলে একটা স্থান আছে, সেখানে এই স্ক্র্যাপ নির্ভর লৌহ ইস্পাত শিল্পের কারখানাগুলো গড়ে উঠেছে। উপরে ছবি দেখতে পাচ্ছ। এবার দেখো সমুদ্র উপকূলবর্তী অবস্থান, অর্থাৎ সমুদ্রের ব্যাপারটা এখানে কেন আসছে একটু দেখি। পৃথিবীর যে সমস্ত দেশে আকরিক লোহা, স্ক্র্যাপ, কয়লা এ সমস্ত যোগান প্রয়োজনের তুলনায় কম আছে, তারা কি করবে? তারা তো বাইরে থেকে আমদানি করবে। যেমন ব্রিটেন, জাপান, এরা এটা করে। তার জন্য তো দরকার উন্নত পরিবহন ব্যবস্থা, কিন্তু আমি যদি বেশিরভাগটা যদি রাস্তা দিয়ে যাতায়াত করি তাহলে তো আমার পরিবহন ব্যয়টা বেড়ে যাবে। তাই জন্য সমুদ্র উপকূলবর্তী অবস্থানটা এখানে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে, যেহেতু পরিবহন ব্যয়টা কম করানো যায় আর আমদানি করা কাঁচামালের উপর নির্ভর করে লৌহ ইস্পাত শিল্পটাকে গড়ে তোলা যায় সমুদ্রের উপকূলেই। এবার দেখো চলে আসি চীনের লৌহ ইস্পাত শিল্প। চীনের কোথায় কোথায় দেখতে পাওয়া যাচ্ছে? মূলত 3টে জায়গাতে: দক্ষিণ মাঞ্চুরিয়া, উত্তর চীন, ইয়াংশি কিয়াং উপত্যকা। দক্ষিণ মাঞ্চুরিয়া হচ্ছে এই দেশের সবথেকে প্রাচীনতম, আর কি বলছে, এই দেশের সবথেকে প্রাচীনতম ইস্পাত কেন্দ্রটা রয়েছে আনসানে। আনসান একটা জায়গার নাম। কয়লা আসছে নিকটবর্তী ফুসান খনি থেকে, আর আকরিক লোহা চুনাপাথর আসছে স্থানীয় এলাকা থেকে। অর্থাৎ প্রত্যেকটা সম্পর্কে একটু একটু করে বলা আছে। উত্তর চীনে কি আছে? শানডং, বেজিং, শেনসি, হেকেই, এইসব স্থানগুলো হলো সব উত্তর চীনের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের স্থান। আর বেজিংয়ের দক্ষিণ পশ্চিমে রয়েছে তাইজুয়ান, এর একটি বৃহদায়তন লৌহ ইস্পাত কারখানা। এবার চলে আসি ইয়াংশি কিয়াং উপত্যকা। এটা উৎপাদক অঞ্চল হিসাবে বিখ্যাত।
লোহা ইস্পাত কারখানাগুলো এখানে চংকিং, ওহান, যেটার নাম আমরা করোনার জন্য শুনতে পেয়েছি, সাংহাই, এসব স্থানে গড়ে উঠেছে। আর অল্প অল্প কথা এগুলো বললেই হবে, বেশি বলার দরকার নেই। এবার চলে আসি জাপানের লৌহ ইস্পাত অঞ্চলের অবস্থান। কোথায় কোথায় দেখা যাচ্ছে জাপানে দেখো, উত্তর কিউশু অঞ্চল, কিনকি অঞ্চল, তারপরে কি কোয়ান্টো অঞ্চল, তারপর উত্তর পূর্ব হনসু অঞ্চল, তারপরে হচ্ছে দক্ষিণ হোক্কাইডো অঞ্চল। উত্তর কিউশু অঞ্চলের মধ্যে দেখো ইয়াওয়াটা হলো জাপানের বৃহত্তম ইস্পাত কেন্দ্র। এছাড়াও ওখানে রয়েছে যে নামগুলো সেগুলো একটু একটু পড়বে। আর এখানে মোটামুটি কতটা উৎপাদন হচ্ছে, 40-45 কি 50% মতো এখানে উৎপাদিত হয়। এবার চলে আসি কিনকি অঞ্চলের মধ্যে কি পড়ছে, কোবে, ওসাকা, সাকাই, এগুলো মনে রাখবে। আর এখানে কোয়েন্টা অঞ্চলের মধ্যে হচ্ছে টোকিও, ইয়োকোহামা, কাওয়াসাকি, এইগুলো। উত্তর পূর্ব হনসু অঞ্চল কোথায় আছে, তার মধ্যে কি কি প্রধান প্রধান কেন্দ্র রয়েছে, কামাইশি আর ফুঞ্জি। আর মোরোরানটা হচ্ছে দক্ষিণ হোক্কাইডো অঞ্চলে। আচ্ছা, এইটা যেভাবে লেখা আছে পরপর পরপর সেইভাবেই লেখাটাও দরকার, কেননা দেখো এখানে বলছে 40-50%, এখানে 25%, এখানে 10-15%, এখানে মাত্র 5%, এখানে 10%। তাহলে এই পার্সেন্টেজগুলো কতটা কি উৎপাদিত হয় বলে দেবে ইস্পাতগুলো, আর কয়েকটা উল্লেখযোগ্য নাম। ব্যাস, তাহলেই শেষ। এবার চলে আসি ছবিগুলোতে। আমরা এতক্ষণ যে চীনের নামগুলো বললাম সেগুলো ম্যাপে একটু ভালোভাবে দেখে নেবে। দেখো উহান কোথায়, তাইয়ুং কোথায়, এই সব নামগুলো দেখো। বেজিং, আনসান সব থেকে প্রাচীনতম, এটা চংকিং, সব কিন্তু দেখতে পাচ্ছ সমুদ্রের ধারে। এটা কি সমুদ্র তো না, এটা মহাসাগর, সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের নীল জল এটা, তার পাশ দিয়ে সব কিছু রয়েছে। আর এটাতে একদম সমুদ্রের মাঝে জাপান, এদিকে জাপান সাগর, এদিকে প্রশান্ত মহাসাগর দেখা যাচ্ছে। সেখানেও দেখো সব নামগুলো রয়েছে, কামাইশি, সব নামগুলো দেখা যাচ্ছে। এবার চলে আসি দেখো ভারতের লৌহ ইস্পাত শিল্প, স্বাধীনতার আগে আর স্বাধীনতার পরে, দুটোই পড়বো। আগে পড়ে নিই স্বাধীনতার আগের কথা। এখানে দেখো সালগুলো উল্লেখ করে দেওয়া আছে, 1779, 1830, 1870, 1907, 1919, 1923। কবে কোথায় কি হয়েছে সবটা দিয়ে দিয়েছে। প্রথমে বীরভূম, তারপরে হচ্ছে তামিলনাড়ুতে, তারপরে কুলটিতে, তারপরে জামশেদপুর, তারপর দেখা যাচ্ছে বার্নপুর, তারপর ভদ্রাবতী। ভদ্রাবতী হচ্ছে কর্ণাটকে। এখানে পশ্চিমবঙ্গের নাম 3 জায়গায় রয়েছে। তাহলে যদি জিজ্ঞেস করা হয় পশ্চিমবঙ্গে কবে প্রথম হয় বলতে পারবে। এইভাবে ভেতরে যে অংশগুলো রয়েছে সেগুলো উল্লেখযোগ্য তথ্য, সেটা একটু হালকা হালকা করে পড়ে নেবে, এবং সেখানে সব থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন মনে হবে সেটা লিখে নেবে, সব থেকে ভালো হয় তাহলে। যেমন এখানে দেখো লেখা আছে ভারতের প্রথম ইস্পাত উৎপাদিত হয় কোথায়, কুলটিতে, আমাদের পশ্চিমবঙ্গের কুলটিতে। আর এইগুলো একটু মনে রাখবে। ইসকো, যদি এই সম্পর্কে পরে একদম ডিটেলসে পড়বে, চিন্তা নেই। সেল, এটা মনে রাখবে কোথায় কি হয়েছে, তাহলেই হবে। মানে এইগুলো হচ্ছে যে স্বাধীনতার পূর্বে, সেটা জানলেই হবে। এবার চলে আসি আফটার স্বাধীনতা কি হলো। দেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তাহলে 4খানা পরপর পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে ধীরে 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 এরা নিজেদের সাম্রাজ্য তো না, লৌহ ইস্পাত শিল্প কারখানাগুলোর বিস্তার ঘটিয়েছে। প্রথমে 5টি, তারপর হিন্দুস্তান স্টিল লিমিটেড, এগুলো মনে রাখবে একটু একটু করে। বোকারোটা কবে হয়েছে, তারপরে এই শর্ট শর্ট নামগুলো একটু মনে রাখতে হবে, তার পুরো নাম, যেমন জিন্দাল বিজয়নগর স্টিল লিমিটেড, রাষ্ট্রীয় ইস্পাত নিগম, রাষ্ট্রীয় ইস্পাত নিগম ইস্পাত লিমিটেড, হ্যাঁ। এগুলো কোথায় কি তৈরি হয়েছে এইগুলো একটু মনে রাখতে হবে। চলে আসি নেক্সট, কাঁচামাল অবস্থানের কারণটা কি কি দেখি। কাঁচামালের প্রভাব, জলের প্রাচুর্য, বন্দরের অবস্থান। কাঁচামালের প্রভাবটা কি বলতে দেখো, আমরা তো প্রথমে পড়ে নিয়েছি, তাও জানি যে কি লাগতে পারে কাঁচামাল। দেখো ভারতের একটি হলো মাত্র লোহা ইস্পাত কেন্দ্র, সেটা হলো বিশাখাপত্তনম। এছাড়া বাকি যে 6টি আছে তারা লোহা ইস্পাত শিল্প কারখানাগুলো লোহা আকরিক খনি অথবা কয়লা খনির কাছাকাছি স্থাপিত হয়েছে। এইভাবে সবগুলো গড়ে উঠেছে।
আর জলের প্রাচুর্য অবশ্যই নদীর তীর ছাড়া বা সমুদ্রের জল ছাড়া সম্ভব নয়। যেমন এখানে আমাদের পশ্চিমবঙ্গে দামোদর নদীর তীরে দুর্গাপুর, বার্নপুর, কুলটি, ব্রাহ্মণী নদীর তীরে রাউরকেল্লা, সুবর্ণরেখা খড়কায় নদীর সংযোগস্থলে হচ্ছে জামশেদপুর। নামগুলো শোনাই আছেই, অলরেডি ক্লাস 9-10-এ পড়েছো। আর বন্দরের অবস্থান দেখো, আমাদের ভারতবর্ষের সবথেকে উল্লেখযোগ্যপূর্ণ বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্প কারখানা কোথায়? বিশাখাপত্তনম। যদি বলা হয় ভাইজাগ কেন বিখ্যাত, তাহলে বলতে হবে বন্দরের নৈকট্যতার জন্য। আর এরকম অবস্থান কিন্তু জাপান সহ বিশ্বের কয়েকটি মাত্র দেশেই দেখতে পাওয়া যায়, তাই একে টাইডাল ওয়াটার ভিত্তিক অবস্থান বলা হয়। নেক্সট চলে আসি আমরা ভারতের বর্তমান যে লৌহ ইস্পাত কারখানা রয়েছে সেখানে। বৃহদায়তন লৌহ ইস্পাত কারখানা। আর কি বলছে দেখো, মিশ্র বা সংকর ইস্পাত কারখানা। বৃহদায়তন লৌহ ইস্পাত কারখানা কি বলছে, যেহেতু এইসব কারখানাগুলো খুব বড় আকারের, তাই এগুলোকে বলা হচ্ছে ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট। যেমন কোথায় কোথায় সেগুলো হয়েছে? ভিলাই, বোকারো, জামশেদপুর, রাউরকেল্লা, দুর্গাপুর, বার্নপুর, কুলটি, বিশাখাপত্তনম, বিজয়নগর। একদম মুখস্থ করে ফেলতে হবে, এই নামগুলো মাথায় একদম ঢুকে নিতে হবে। ঠিক আছে, এবার দেখি মিশ্র বা সংকর ইস্পাত কারখানাগুলো কি কি। ভদ্রাবতী, সালেম, দুর্গাপুর। ঠিক আছে, আর দুর্গাপুর বৃহদায়তন কারখানার কাছে অন্য একটি সংকর ইস্পাত কারখানাও এখন গড়ে উঠেছে। আর কি আছে? মিনি স্টিল প্ল্যান্ট আছে, যেখানে কিনা 216টিরও, এখন তো তারও বেশি হয়তো, ক্ষুদ্র ইস্পাত শিল্প কারখানা গড়ে উঠেছে। আর পশ্চিমবঙ্গের কোথায়? হাওড়া, হুগলিতে রয়েছে, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে আছে, মুম্বাইতে আছে, গোয়াতে আছে, এইসব জায়গায়। স্পঞ্জ আয়রন, ছাট লোহা বা স্ক্র্যাপ লোহা এর সঠিক ব্যবহারের জন্য স্পঞ্জ আয়রন কারখানারও স্থাপনটা করা হয়েছে। পৃথিবীর মধ্যে বৃহত্তম হচ্ছে আমাদের ভারতবর্ষ স্পঞ্জ আয়রন উৎপাদক দেশ হিসেবে পরিচিত। ঠিক আছে, তাহলে লাস্ট দেখে নিই কী আছে। লৌহ ইস্পাত শিল্পের সমস্যা, সমাধান এবং সম্ভাবনা। মনে রাখবে আগে যেটা পড়লাম ওই কারখানা সম্পর্কে, সেটা কিন্তু আমরা পরের দিন যে স্লাইডগুলো তৈরি করব বা পড়ব সেটাতে কিন্তু সবটা ডিটেলসে থাকবে। আচ্ছা, সমস্যাগুলো কি কি? এখানে আকরিক লোহার অভাব আছে, নিম্নমানের কয়লা, মোটামুটি কথাগুলো একই থাকে, শুধু একটু ভেতরের নলেজটা জেনে নিলেই লিখতে পারবে। অনুন্নত পরিবহন ব্যবস্থা থেকেই থাকে, অনেক জায়গায় কয়লা চুরি হয়, মালগাড়িতে করে যখন যাচ্ছে তখন আশপাশের স্থানীয় বাসিন্দা যদি মনে করে যে কয়লা চুরি করে নেব, সেটাও খুব সম্ভব। তো এইগুলো এক ধরনের সমস্যা। আর কি সমাধান কিভাবে করা যেতে পারে যদি মনে করি যে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সরবরাহ করতে পারবো সেটা। আর কি উৎপাদন ক্ষমতার পূর্ণ ব্যবহার করতে হবে, সম্প্রসারণ করতে হবে, আর মডার্নাইজেশন করতে হবে। আর কি সম্ভাবনা, উৎপাদন তো বেড়েছে ঠিকই, চাহিদাও কিন্তু বেড়েছে আরও। চীন, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, জাপান প্রভৃতি দেশ থেকে এখনও ইস্পাত আমদানি করতে হয়। অবশ্য ঢালাই লোহার ক্ষেত্রে কিন্তু ভারত একদম স্বনির্ভরতা অর্জন করেছে। ঢালাই লোহা এখানেই তৈরি হয়, এখান থেকেই সমস্ত কিছু বাইরে যাচ্ছে বা আমাদের দেশে ব্যবহৃত হচ্ছে। আর কি বলছে দেখো, দেখো রপ্তানি করা হচ্ছে ঢালাই লোহাটা। আর লৌহ ইস্পাত শিল্পে ভারতের সম্ভাবনা খুব উজ্জ্বল, বিশেষত দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলিতে কয়লা এবং লোহার অভাব থাকার জন্য সেখানে দুটি বিরাট বড় বাজার ভারতের সামনে উন্মুক্ত। ঠিক আছে, তাহলে এখানেই সমাপ্ত হলো, বোঝা যাচ্ছে।